আজকে আমরা আরেক আলোকীয় সংস্থা সম্পর্কে পড়তে যাচ্ছি, যার নাম দর্পণ। দর্পণ কিভাবে তৈরি করা হয়? দর্পণের দুটো তল থাকে, একটা প্রতিফলক তল যেটা মসৃণ রাখা হয়, আর তার অপর দিকটা অস্বচ্ছ তল রাখা হয় যেখানে প্রতিফলন সম্ভব না। দর্পণের মধ্যে আলোর প্রতিফলনের ধর্মকে ব্যবহার করা হয়। আচ্ছা, দর্পণ দুই প্রকারের হয়ে থাকে, অবতল দর্পণ, উত্তল দর্পণ। অবতল দর্পণ কাকে বলে? যার প্রতিফলক তলটা কিছুটা ভেতরের দিকে ঢোকানো থাকে, তাকে বলে অবতল দর্পণ। উত্তল দর্পণ কাকে বলে? যার প্রতিফলক তলটা বাইরের দিকে বেরিয়ে থাকে, তাকে বলে উত্তল দর্পণ। একটা দর্পণের কি কি অংশ সম্পর্কে আমাদের জানতে হবে? নাম্বার 1, পোল বা মেরু, ফোকাস বা মুখ্য ফোকাস, সি সেন্টার অফ কার্ভেচার অর বক্রতা কেন্দ্র। আর দর্পণে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যদি একটি জ্যা অঙ্কন করা হয়, এই জ্যায়ের দৈর্ঘ্যকে বলা হয় উন্মেষ বা অ্যাপারেচার। এই কয়টা সংজ্ঞা আমাদেরকে জানতে হবে। তো পোল বা মেরু কাকে বলে? একটা দর্পণের যে জ্যামিতিক ক্ষেত্র আছে, সেই জ্যামিতিক ক্ষেত্রের মধ্যবিন্দুকে বলা হয় পোল বা মেরু। ফোকাস কাকে বলে? একটা দর্পণের উপর প্রধান অক্ষের সমান্তরালভাবে কোনো আলোক রশ্মি এসে পড়লে সেটি প্রতিফলনের পর প্রধান অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে বেরিয়ে যায়, প্রধান অক্ষের উপরে অবস্থিত সেই বিন্দুকে বলা হয়েছে ফোকাস বা মুখ্য ফোকাস। একটা দর্পণের একটি মুখ্য ফোকাস থাকে যখন লেন্সের দুটি মুখ্য ফোকাস পাওয়া যায়, একটা লেন্সের বাঁ দিকে, একটা লেন্সের ডান দিকে পাওয়া যায়, কিন্তু দর্পণের জন্য একটাই মুখ্য ফোকাস হয়। মনে রাখার বিষয়, অবতল দর্পণের জন্য মুখ্য ফোকাস প্রতিফলক তলের দিকে হয়, আর উত্তল দর্পণের জন্য মুখ্য ফোকাস প্রতিফলক তলের বিপরীত দিকে হয়, মানে উল্টো দিকে হয়। আচ্ছা, নেক্সট আমাকে জানতে হবে বক্রতা কেন্দ্র কি। দর্পণটা যেহেতু গোলীয় দর্পণ, এই গোলীয় দর্পণটা একটা বড় গোলকের অংশ। তো এই দর্পণটাকে যেই বড় গোলক থেকে কাটা হয়েছে, সেই গোলকের যে কেন্দ্র আছে, এই দর্পণকে যে বড় গোলক থেকে কাটা হয়েছে সেই গোলকের যে কেন্দ্র আছে তাকে বলা হয় বক্রতা কেন্দ্র। উন্মেষ, এটি একটি গোলীয় দর্পণ। গোলীয় দর্পণের যে প্রতিফলক তল আছে সেটা একটা গোলকের অংশ। সেই গোলকের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বরাবর একটা জ্যা অঙ্কন করা হলে যে জ্যায়ের দৈর্ঘ্যটা পাবো, সেই দৈর্ঘ্যটাকেই বলা হয়েছে উন্মেষ বা অ্যাপারেচার। আচ্ছা, এখান থেকে আমাদের জানতে হবে ফোকাস দৈর্ঘ্য কাকে বলে এবং বক্রতা ব্যাসার্ধ কাকে বলে। ফোকাস থেকে মেরুয়ের মাঝখানের দূরত্বকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য, এবং বক্রতা কেন্দ্র থেকে মেরুয়ের মাঝখানের দূরত্বকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধকে আর এবং ফোকাস দৈর্ঘ্যকে এফ দ্বারা চিহ্নিত করা হয়, এবং এদের মাঝখানের সম্পর্ক হলো আর ইকুয়ালস টু 2f। কোন ধরনের রশ্মির ক্ষেত্রে? উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে। এবার উপাক্ষীয় রশ্মি কাকে বলে? যেসব রশ্মি প্রধান অক্ষের খুব কাছাকাছি এসে দর্পণের উপর আপতিত হবে এবং প্রধান অক্ষের সাথে খুব সূক্ষ্ম কোণ করবে, সূক্ষ্ম কোণ করে দর্পণের উপর পড়বে, সেই সব রশ্মিকে উপাক্ষীয় রশ্মি বলে। অর্থাৎ দর্পণের প্রধান অক্ষের সাথে খুব সূক্ষ্ম কোণ করে পড়তে হবে আর প্রধান অক্ষের খুব কাছাকাছি এসে পড়তে হবে, এমন রশ্মিকে উপাক্ষীয় রশ্মি বলা হয়েছে। উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে এই ফর্মুলাটা প্রযোজ্য। এই ফর্মুলার উপর ভিত্তি করে গাণিতিক সমস্যা আসে। আচ্ছা, উত্তল দর্পণের ক্ষেত্রে আমি একটু আগেই বললাম যে মুখ্য ফোকাস থাকে, সেটা প্রতিফলক তলের বিপরীত দিকে থাকে, এবং বক্রতা কেন্দ্র তাই প্রতিফলক তলের বিপরীত দিকে পাওয়া যায়। আমাদের সিলেবাসে মেইনলি অবতল দর্পণ নিয়ে আলোচনা করা হয়েছে, উত্তল দর্পণের বিশেষ একটা ভূমিকা নেই। এবার অবতল দর্পণের চিত্র তৈরি করার কিছু নিয়ম সম্পর্কে আমাদের জানতে হবে। এক্ষেত্রে আমি 1, 2, 3, 4 চারটা নিয়মের কথা উল্লেখ করব। নিয়ম নাম্বার 1, দর্পণের প্রধান অক্ষের সাথে সমান্তরাল কোনো আলোক রশ্মি এসে দর্পণের উপর আপতিত হলে প্রতিফলনের পর তা ফোকাস দিয়ে চলে যাবে। কি বললাম? দর্পণের প্রধান অক্ষের সাথে সমান্তরাল কোনো আলোক রশ্মি এসে দর্পণের উপরে আপতিত হলে সেটি প্রতিফলনের পর ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে। অবশ্যই মনে রাখার বিষয়, দর্পণের মধ্যে আলোর প্রতিফলন হয়, প্রতিসরণ নয়। লেন্সের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ হয়, অর্থাৎ লেন্সের মধ্যে দিয়ে আলো যাওয়ার সময় মাধ্যম পরিবর্তন করে। দর্পণে আলো এসে পড়ার পর মাধ্যম পরিবর্তন করে না, আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। নিয়ম নাম্বার 2, কোনো এক আলোক রশ্মি
দর্পণের ওপর ফোকাস বিন্দু দিয়ে এসে পড়লে সেটি প্রতিফলনের পর সমান্তরাল হয়ে যাবে। অর্থাৎ এই দুটো একে অপরের বিপরীত বলতে পারি। যেটা প্রধানককে সমান্তরাল এসে পড়ছে ওটা ফোকাস দিয়ে যাচ্ছে, যেটা ফোকাস দিয়ে আসছে ওটা সমান্তরাল হয়ে বেরিয়ে যাচ্ছে। নিয়ম নম্বর 3, যেসব আলোকরশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে এসে দর্পণের ওপর পড়বে সেটি প্রতিফলনের পর হুবহু সেই রাস্তা বরাবরই পিছনের দিকে চলে যাবে। অর্থাৎ বক্রতা কেন্দ্র দিয়ে এসে পড়লে বক্রতা কেন্দ্র হয়েই বেরিয়ে যাবে। নিয়ম নম্বর 4, যেসব আলোকরশ্মি সরাসরি এসে মেরুতে আপতিত হবে সেটি প্রতিফলিত হওয়ার পর নিজেকে এমনভাবে অ্যাডজাস্ট করবে যেন প্রতিফলনের পর আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান রাখতে পারে। এই 4টি নিয়ম মেনে আমরা যখন দর্পণের সামনে কোনো বস্তুকে রাখবো তার প্রতিবিম্ব কোথায় পাবো, কিভাবে পাবো, সেটা নিয়ে আলোচনা করব। এবার আমরা আলোচনা করতে যাচ্ছি অবতল দর্পণের সামনে বিভিন্ন দূরত্বে বস্তুগুলোকে রাখবো এবং তার জন্য প্রতিবিম্ব কোথায় পাবো। অবতল দর্পণ তাই এই দিকটার প্রতিফলক তল এবং তার উল্টো দিকটা অস্বচ্ছ তল, এর মধ্যে আলোর প্রতিফলন হয় না। যাই হোক, কেস নাম্বার 1, যখন বস্তুকে অসীমে রাখা হয়েছে। মনে রাখবে যখনই বস্তুকে অসীমে রাখা হবে তার থেকে আগত আলোকরশ্মি প্রধানককে সমান্তরাল এসে পড়বে। সমান্তরাল এসে পড়লো, আমরা আগেই জানি নিয়ম অনুযায়ী সমান্তরাল এসে পড়লে প্রধানকের সেটি প্রতিফলনের পর ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এই প্রতিফলিত রশ্মিগুলি ফোকাস বিন্দুতে মিলিত হচ্ছে। এখানে আমরা বস্তুটার একটা সৎ, খর্বাকার এবং অবশিষ্ট প্রতিবিম্ব খুঁজে পাচ্ছি। সৎ কেন বলা হয়েছে? যেহেতু প্রতিফলনের পর আলোকরশ্মিগুলো একটা বিন্দুতে মিলিত হয়েছে তাই আমরা ওখানে সৎবিম্ব পাবো। খর্বাকার কেন বলা হয়েছে? যেহেতু প্রতিবিম্বের আকার বস্তুর আকারের থেকে ছোট হবে। এবং অবশিষ্ট কেন বলা হয়েছে? কারণ এই প্রতিবিম্ব বস্তুর সাপেক্ষে উল্টা হবে। কেস নাম্বার 2, যখন বস্তুকে সি থেকে কিছুটা দূরে রাখা হবে, অর্থাৎ ইনফিনিটি থেকে সামনে নিয়ে আসা হয়েছে, অসীম থেকে সামনে নিয়ে আসা হয়েছে, কিন্তু সি অর্থাৎ বক্রতা কেন্দ্র থেকে কিছুটা সামনে রাখা হয়েছে, কিছুটা পার করে রাখা হয়েছে, তখন প্রতিবিম্ব আমরা কোথায় পাই? তখন প্রতিবিম্ব আমরা সি ও এফ এর মাঝখানে পাই। আচ্ছা, প্রতিবিম্ব সৃষ্টি করার নিয়ম কি আছে? একটা আগত আলোকরশ্মি প্রধানকের সমান্তরাল হয়ে এসে দর্পণের ওপর পড়লো এবং প্রতিফলনের পর ফোকাস বিন্দু দিয়ে চলে গেল। আরেকটা আলোকরশ্মি ফোকাস দিয়ে গেল এবং প্রতিফলনের পর দর্পণের প্রধানকের সমান্তরাল হয়ে বেরিয়ে গেল। ওরা দুজন নিজেদেরকে কোথায় মিট করলো? ওরা সি আর এফ এর মাঝখানে একটা বিন্দুতে মিট করলো। এখানে আমরা বস্তুটার সৎ, খর্বাকার এবং অবশীর্ষ প্রতিবিম্ব খুঁজে পাচ্ছি। সৎবিম্ব কেন? যেহেতু প্রতিফলনের পর আলোকরশ্মিগুলো মিলিত হয়েছে। খর্বাকার কেন? যেহেতু প্রতিবিম্বের আকার বস্তুর আকারের থেকে ছোট আছে। এবং অবশীর্ষ কেন? যেহেতু বস্তুর সাপেক্ষে প্রতিবিম্বের আকার উল্টো আছে। নেক্সট, যখন বস্তুকে বক্রতা কেন্দ্রের উপরে রাখা হলো, এটা একটা মজার নিয়ম আছে। যখন বস্তুকে বক্রতা কেন্দ্রে রাখা হয় তখন প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই পাওয়া হয়। আচ্ছা, আমরা প্রতিবিম্বের চিত্র কী করে অঙ্কন করব? বস্তু থেকে আগত আলোকরশ্মি একটা প্রধানককে সমান্তরাল হয়ে দর্পণের উপরে পড়বে এবং প্রতিফলনের পর তা ফোকাস বিন্দু দিয়ে বেরিয়ে যাবে। আরেকটি আগত আলোকরশ্মি ফোকাস দিয়ে যাচ্ছে এবং প্রতিফলনের পর প্রধানককে সমান্তরাল হয়ে বেরিয়ে যাবে। ওরা নিজেদেরকে কোথায় মিট করছে? ওরা নিজেদেরকে বক্রতা কেন্দ্রেই মিট করছে। অর্থাৎ বস্তুকে বক্রতা কেন্দ্রে রাখলে প্রতিবিম্ব আমরা বক্রতা কেন্দ্রেই পাচ্ছি। এটা মনে রাখার বিষয়, ইম্পর্টেন্ট আছে। আমরা 6টা কন্ডিশন পড়বো, 6টার মধ্যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা কন্ডিশন, যেখানে বস্তুকে সিতে রাখা হলে প্রতিবিম্ব আমরা সিতেই পাচ্ছি। আচ্ছা, এখানে যে প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে তার বৈশিষ্ট্য কী আছে? তার বৈশিষ্ট্য, প্রতিবিম্বটি সৎবিম্ব। যেহেতু আলোকরশ্মিগুলা একটা বিন্দুতে মিলিত হচ্ছে তাই আমরা সৎবিম্ব পাচ্ছি। সমান আকৃতির, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, সমান আকৃতির, বস্তুর আকৃতি এবং প্রতিবিম্বের আকৃতি সমান আছে। এবং আবারও অবশীর্ষ, অবশীর্ষ কথার অর্থ উল্টো প্রতিচ্ছবি আসবে। যে প্রতিবিম্ব সৃষ্টি হবে সেটা বস্তুর সাপেক্ষে উল্টা হবে। কেস নাম্বার 4, বস্তুকে যদি আমি আরও খানিকটা দর্পণের দিকে এগিয়ে নিয়ে আসি, সি ও এফ এর মাঝখানে রাখি, সি ও এফ এর মাঝখানে রাখলে প্রতিবিম্ব আমরা সি থেকে দূরে পাচ্ছি। আমরা প্রতিবিম্বের চিত্র কি করে তৈরি করব? একটা আলোকরশ্মি বস্তু থেকে বের করে নিয়ে প্রধানকের সমান্তরালে দর্পণের উপরে ফেলবো এবং সেটা প্রতিফলনের পর ফোকাস দিয়ে চলে যাবে। আরেকটা আলোকরশ্মি এমনভাবে বের হবে এখান থেকে যেন প্রতিফলনের পর সি দিয়ে পাস করতে পারে। ওরা নিজেদের মধ্যে কোথায় মিলিত হচ্ছে? ওরা নিজেদের মধ্যে সি কে পার করে মিলিত হচ্ছে। অর্থাৎ বস্তুকে সি ও এফ এর মাঝখানে রাখলে প্রতিবিম্ব আমরা সি থেকে দূরে পাচ্ছি। প্রতিবিম্বের বৈশিষ্ট্য কী আছে? প্রতিবিম্ব সৎবিম্ব হবে, যেহেতু আলোকরশ্মিগুলো মিলিত হচ্ছে, বিবর্তিত হবে মানে বড় হবে। এই প্রথম কন্ডিশন, যেখানে প্রতিবিম্বের আকার বস্তুর আকার থেকে বড় আসলো, অর্থাৎ বিবর্ধিত পাচ্ছি। আর আবারও অবশিষ্ট প্রতিবিম্ব পাচ্ছি, অর্থাৎ বস্তু সাপেক্ষে প্রতিবিম্বটি উল্টা হবে।
এবার আমরা কেস 5-এ যাচ্ছি। যখন বস্তুকে ফোকাসে রাখা হয়েছে তখন তার প্রতিবিম্ব কোথায় পাওয়া যায়? অসীমে। কি করে তৈরি হতে পারে তার একটা নিয়ম আমরা জেনে নিই। বস্তুকে ফোকাসে রাখা হয়েছে, বস্তু থেকে একটা আগত আলোক রশ্মি প্রধানককে সমান্তরাল হয়ে দর্পণের উপর পড়লো এবং প্রতিফলনের পর ফোকাস দিয়ে বেরিয়ে গেল। আরেকটা আলোক রশ্মি এমন করে গিয়ে আপতিত হলো দর্পণের উপর যেন প্রতিফলনের পর সেটি বক্রতা কেন্দ্র হয়ে বেরিয়ে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে আলোক রশ্মিগুলো অভিসারী আছে, অর্থাৎ একে অপরের সাথে মিলিত হবে, কিন্তু এটা সহজে মিলিত হচ্ছে না, অনেক দূরে গিয়ে মিলিত হবে। তাই আমরা যে প্রতিবিম্বটা পাবো সেটা পাবো ঠিকই, কিন্তু অসীমে পাবো। সদ্বিম্ব হবে, অবশ্যই সদ্বিম্ব হবে, যেহেতু আমি বললাম এরা অভিসারী আলোক রশ্মি আছে, এরা একে অপরের সাথে মিলিত তো হবে কিন্তু অসীমে, তাই সদ্বিম্ব পাবো। বিবর্তিত পাবো, যেহেতু প্রতিবিম্বের আকার বস্তুর আকার থেকে অনেক অনেক গুণ বড় হবে, তাই বিবর্তিত আমরা প্রতিবিম্ব পাবো। আর অবশিষ্ট প্রতিবিম্বটি উল্টো হবে বস্তু সাপেক্ষে। কেস নাম্বার 6 সব থেকে বেশিবার পরীক্ষায় আসে। এই কেস নাম্বার 6 থেকে প্রশ্ন, যদি বস্তুটাকে আমি আরও কিছুটা সামনে এগিয়ে নিয়ে আসি, অর্থাৎ ফোকাস এবং মেরুর মাঝখানে অবস্থান করে দিই, একটা তার থেকে আগত আলোক রশ্মি প্রধানককে সমান্তরাল হয়ে দর্পণের ওপর পড়বে এবং প্রতিফলনের পর ফোকাস হয়ে বেরিয়ে যাবে। আরেকটা আলোক রশ্মি পোল বা মেরুতে পড়লো গিয়ে, মেরুতে পড়ার পর নিজেকে এমন করে অ্যাডজাস্ট করবে যেন আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর সমান হয়। আমরা দেখতে পাচ্ছি এই দুই আলোক রশ্মি যেটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, একটা এটা একটা এটা, এরা অপসারী নেচারের, অপসারী ধর্মের, অর্থাৎ এরা কখনোই মিলিত হবে বলে মনে হয় না। এরা একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে, যত সময় যাবে এরা আরও দূরে যাবে। তাই আমাদের চোখ কী করে, এই আলোক রশ্মিগুলোকে কিছুটা পিছনের দিকে বাড়িয়ে নিয়ে এখানে একটা প্রতিবিম্ব সৃষ্টি করে। অর্থাৎ আমাদের মনে হয় আসল বস্তু থেকে না, মনে হয় এখান থেকে এই দুটো আলোক রশ্মি অপসৃত হচ্ছে এবং এখানে আমরা বস্তুটার একটা অসৎবিম্ব দেখতে পারি। অসৎবিম্ব কেন? যেহেতু এখানে আলোক রশ্মিগুলো আসলে মিলিত হয়নি, তাই যে ধরনের প্রতিবিম্ব আমরা পাচ্ছি এটা অসৎবিম্ব। এটা সমশীর্ষ একমাত্র প্রতিবিম্ব যেটা সমশীর্ষ, অর্থাৎ সোজা সৃষ্টি হয়েছে, বস্তু সাপেক্ষে সোজা আছে। আর বিবর্তিত কেন? বস্তুর আকার থেকে প্রতিবিম্বের আকার বড় আছে। আচ্ছা, মনে রাখার বিষয়, এই কেসটা অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয়। এটা ডেন্টিস্ট মিরর, অর্থাৎ দন্ত চিকিৎসালয়ে এটা ব্যবহার করা হয়। ডেন্টিস্টকে যখন দাঁতের কোনো কাজ করার জন্য দাঁতকে বড়োভাবে দেখতে হয়, তখন একটি অবতল দর্পণ তারা ব্যবহার করে এবং বস্তুকে, অর্থাৎ যেই পেশেন্টের দাঁতগুলো চেক আপ করছে সেই পেশেন্টকে ফোকাস এবং মেরুর মাঝখানে বসানো হয়। তার জন্যে দাঁতের একটা অসৎ, সমশীর্ষ এবং বিবর্ধিত পিকচার ডেন্টিস্টরা দেখতে পারে, যাতে তাদের চিকিৎসায় সাহায্য হয়। মেকআপ করার ক্ষেত্রে, দাড়ি কামানোর ক্ষেত্রে যে মিরর ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে অবতল দর্পণ ব্যবহার করা হয় এবং এই কেসটাকেই কাজে লাগানো হয়। আবার গাড়ির যে হেডলাইট হয়, গাড়ির হেডলাইটের মধ্যে যে বাল্বটা ব্যবহার করা হয়, সেই বাল্ব থেকে নির্গত আলোক রশ্মি যাতে চতুর্দিকে ছড়িয়ে না পড়ে, তার একটা ব্যবস্থা করার জন্যে বাল্বের পিছনে একটা দর্পণকে রাখা হয় এবং দর্পণের সাপেক্ষে বাল্বকে ফোকাসে রাখা হয়। তার ফলে কি হয়, বাল্ব থেকে নির্গত আলোক রশ্মি দর্পণের মধ্যে গিয়ে পড়ে এবং প্রতিফলনের পর তারা অসীমে গিয়ে মিলিত হয়, অর্থাৎ তারা বিভিন্ন দিকে ছড়িয়ে না পড়ে একটা নির্দিষ্ট দিকে চলে যায় এবং হেডলাইট থেকে নির্গত আলোক রশ্মি অনেক দূর অবধি ছড়িয়ে পড়ে রাস্তায় এবং সব দিকে না ছড়িয়ে গিয়ে আলোক রশ্মিটা একটা নির্দিষ্ট ডিরেকশনে চলে যায়। তাই জন্যে যে হেডলাইট আছে গাড়ির, সেই হেডলাইটের পিছনে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ। এবং অবতল দর্পণের সাপেক্ষে সেই হেডলাইটকে বা গাড়ির বাল্বকে কোথায় রাখা হয়? ফোকাসে রাখা হয়। মনে রাখার বিষয়, এই দুটো কেস থেকে বাস্তব জীবনে আমরা অনেক কিছু বানাতে পারি। যেমন আমি বারবার বলছি, ডেন্টিস্ট মিরর, মেকআপ মিরর, দাড়ি কামানোর মিরর, এই সব ক্ষেত্রে অবতল দর্পণে ব্যবহার করা হয় এবং অবতল দর্পণের সাপেক্ষে বস্তুকে ফোকাস এবং পোলের মাঝখানে রাখা হয়। তার জন্য আমরা অসৎ, সমশীর্ষ এবং বিবর্তিত একটা প্রতিবিম্ব দেখতে পাই। অন্যদিকে হেডলাইটের মধ্যে যে দর্পণ ব্যবহার করা সেটাও অবতল দর্পণই হয়, কিন্তু অবতল দর্পণের সাপেক্ষে তখন ফোকাস আর পোলের মাঝখানে নয়, তখন ফোকাসের মধ্যে রাখা হয় বাল্বকে। তার জন্যে বাল্ব থেকে আগত আলোক রশ্মি প্রতিফলনের পর অসীমে চলে যায় এবং তারা এক জায়গায় গিয়ে মিলিত হয়, আলোক রশ্মিগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে না। এবার আমরা জানতে চলছি উত্তল দর্পণ সাপেক্ষে বস্তুর প্রতিবিম্ব কী করে সৃষ্টি হয়। যদিও এটা সিলেবাসে খুব একটা বেশি আলোচনার বিষয় না, এখান থেকে বেশি একটা প্রশ্ন আসে না, বাট স্টিল আমি একটু বলে দিচ্ছি।
একটা উত্তল দর্পণের সাপেক্ষে সামনে কোনো বস্তুকে রাখা হলে, মনে করো বস্তুটা অসীমে আছে, তো অসীমে কোনো বস্তু থাকলে তার থেকে যে আগত আলোক রশ্মি আসে তার প্রধান অক্ষে সমান্তরাল হয়ে এসে দর্পণের উপর পড়লো এবং প্রতিফলনের পর ওখান থেকে বেরিয়ে গেল। ওটা এমন করে অপসারী হবে, এমন করে এখান থেকে বেরিয়ে যাবে যেন আমাদের মনে হয় সেটা প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দু ফোকাস থেকে বেরিয়ে আসছে, ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। তো আমরা এই ক্ষেত্রে বস্তুর একটা প্রতিবিম্ব দেখতে পারবো, সেটা ফোকাসে দেখতে পারবো। এই যে প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে এর বৈশিষ্ট্য কি আছে? এই ক্ষেত্রে উৎপন্ন প্রতিবিম্বের বৈশিষ্ট্য হবে অসৎ, খর্বাকার এবং সমশীর্ষ। অসৎ অর্থাৎ এই ক্ষেত্রে যেহেতু আলোক রশ্মিগুলো মিলিত হচ্ছে না তাই অসৎ বিম্ব পাবো। খর্বাকার অর্থাৎ বস্তুর সাপেক্ষে প্রতিবিম্ব আমরা ছোট আকারের পাবো, এবং সমশীর্ষ অর্থাৎ সোজা হবে, প্রতিবিম্বটা সোজা হবে। আচ্ছা, যদি উত্তল দর্পণের সাপেক্ষে কোনো একটা বস্তুকে অনেক সামনে নিয়ে চলে আসি, সেই ক্ষেত্রে কী হবে, একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে এমন করে প্রতিফলিত হয়ে যাবে যেন দেখে মনে হয় সেটা ফোকাস বিন্দু থেকে অপসৃত হচ্ছে। আরেকটা যদি পোল বরাবর এসে পড়ে তারপরে এমনভাবে প্রতিফলিত হবে যেন ওকে পিছনের দিকে কিছুটা বাড়িয়ে নিলে আমরা দর্পণের উল্টা দিকে একটা ছোট্ট প্রতিবিম্ব দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে উৎপন্ন প্রতিবিম্বের বৈশিষ্ট্য কী আছে? সেম, অসৎ, খর্বাকার এবং সমশীর্ষ। মনে রাখবে উত্তল দর্পণের সাপেক্ষে বস্তুকে যেখানেই রাখো না কেন, অসীমে রাখো, সিতে রাখো, এফে রাখো, এফের কাছে নিয়ে আসো, সি আর এফের মাঝখানে রাখো, তাতে প্রতিবিম্বের বৈশিষ্ট্য কখনোই পরিবর্তিত হবে না। প্রত্যেক ক্ষেত্রে অসৎ, খর্বাকার এবং সমশীর্ষই পাবো। আচ্ছা, উত্তল দর্পণের আসল জীবনে ব্যবহার কোথায় আছে? উত্তল দর্পণকে গাড়ির রিয়ার ভিউ মিরর বা গাড়িতে আমরা যেই দর্পণের সাহায্যে আমাদের গাড়ির পিছনে কোন কোন গাড়ি আসছে বা রাস্তায় কি কি আসে সেটা দেখি, ওটাকে বলা হয় রিয়ার ভিউ মিরর, সেখানে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। আচ্ছা, উত্তল দর্পণ সেখানে কেন ব্যবহার করা হয়? কারণ যে চিত্রটা তৈরি করছে, যে প্রতিবিম্ব তৈরি করছে, সেটা খর্বাকার অর্থাৎ ছোট আকৃতির হয়। এই জন্য আমরা ছোট আয়নার মধ্যে আমাদের গাড়ির পিছনে অনেক বড় জিনিস দেখতে পারি, অনেক বড় জায়গাকে আমরা ছোট আয়নার মধ্যে দেখতে পারি। আচ্ছা, সমশীর্ষ অর্থাৎ সোজা প্রতিবিম্ব দেখতে পারি। যেমন অবতল দর্পণের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে উল্টো প্রতিবিম্ব পাচ্ছিলাম, কিন্তু উত্তল দর্পণে সেটা না হওয়ার জন্য আমরা সবসময় সোজা প্রতিবিম্ব দেখতে পারি। আর খর্বাকার হওয়ার জন্যে কী লাভ হয় আমাদের? বারবার বলছি, একটা ছোট্ট দর্পণের মধ্যে আমরা আমাদের পিছনে বিস্তৃত এলাকাকে সহজেই দেখতে পারি। এবার আমরা মিরর অর্থাৎ দর্পণের ফর্মুলা এবং লেন্স ফর্মুলা লাগানোর সময় কোন দিক পজিটিভ কোন দিক নেগেটিভ নিব সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দর্পণকে মাঝখানে 0 ধরে দর্পণ থেকে ডান দিকে কোনো এক দূরত্ব নিলে আমরা পজিটিভ এবং বাঁ দিকে কোনো দূরত্ব নিলে আমরা নেগেটিভ নিব। দর্পণকে 0 ধরে দর্পণের উপরে কোনো দূরত্ব নিলে আমরা পজিটিভ এবং দর্পণের নিচে কোনো দূরত্ব নিলে আমরা নেগেটিভ নিব। আবার লেন্সকে 0 ধরে লেন্সের বাঁ দিকে কোনো দূরত্ব নিলে নেগেটিভ এবং ডান দিকে কোনো দূরত্ব নিলে পজিটিভ, লেন্সের উপরে কোনো দূরত্ব নিলে পজিটিভ, নিচে কোনো দূরত্ব নিলে নেগেটিভ নিব। আমি এখানে পজিটিভ নেগেটিভ বলতে কি বোঝাতে চাইছি? মনে করো কোনো একটা বস্তুকে আমি দর্পণের সামনে এখানে অবস্থান করালাম, তাহলে বস্তু থেকে দর্পণের যে দূরত্ব হয় সেটাকে ইউ দ্বারা ডিনোট করা হয়। এই ক্ষেত্রে ইউকে আমি নেগেটিভ নিব যেহেতু দর্পণ সাপেক্ষে বস্তুটি বাঁ দিকে আছে। মনে করো এই দর্পণটির সাপেক্ষে প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে এখানে, তাহলে আমরা জানি দর্পণ থেকে প্রতিবিম্বে যে দূরত্ব আসে সেটাকে আমরা ভি দ্বারা ডিনোট করি। যেহেতু এটা দর্পণকে পার করে ডান দিকে সৃষ্টি হয়েছে প্রতিবিম্ব, তো আমি সেই ক্ষেত্রে এই ভি এর দূরত্বটাকে পজিটিভ নিব। দর্পণ থেকে ডান দিকে পজিটিভ, বাম দিকে নেগেটিভ। লেন্সেও তাই, লেন্সের সাপেক্ষে বাঁ দিকে কোনো দূরত্ব নিলে আমরা নেগেটিভ নিব, ডান দিকে কোনো দূরত্ব নিলে পজিটিভ নিব। মনে করো লেন্সের সাপেক্ষে বাম দিকে একটা বস্তুকে আমি বসালাম, বস্তুকে সর্বদা বাম দিকেই বসাতে হয় এবং তার যে প্রতিবিম্ব আমি পাচ্ছি সেটা ডান দিকে পাচ্ছি মনে করো। তবে লেন্স থেকে বস্তুর যে দূরত্ব আছে সেটাকে ইউ দ্বারা এবং লেন্স থেকে প্রতিবিম্বের যে দূরত্ব আছে ওটাকে ভি দ্বারা ডিনোট করা হলে ইউটা এই ক্ষেত্রে নেগেটিভ এবং ভিটা পজিটিভ হবে। আবার যদি প্রতিবিম্ব বাঁদিকে সৃষ্টি হতো তাহলে সেই ক্ষেত্রে বস্তুর দূরত্ব নেগেটিভ এবং প্রতিবিম্ব দূরত্ব আমরা নেগেটিভই নিতাম যেহেতু লেন্সের সাপেক্ষে বাঁদিকে সৃষ্টি হয়েছে। আচ্ছা, পরবর্তীতে আমরা বিবর্ধন ফর্মুলা পড়ব। বিবর্ধন ফর্মুলা পড়ার আগে আমি জেনে নিই যে বিবর্ধন 3 প্রকারে হতে পারে। যখন বিবর্ধন অর্থাৎ এম এর মান 1, এম এর মান 1 থেকে বেশি এবং এম এর মান 1 থেকে কম। যদি বিবর্ধন বা এম এর মান 1 সমান হয় তাহলে আমাকে বুঝতে হবে সম আকৃতি অর্থাৎ বস্তু যতখানি আকৃতি আছে প্রতিবিম্বের আকৃতি সেম। যদি বস্তুর হাইট হয়ে থাকে 5 সেন্টিমিটার, প্রতিবিম্বের হাইটও হয়ে থাকবে 5 সেন্টিমিটার।
যদি বিবর্ধন অর্থাৎ এম এর মান 1 থেকে বেশি হয় সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে প্রতিবিম্বটি বস্তু থেকে আকারে বড়। বিবর্ধনের মান 1-এর থেকে বেশি কথার অর্থ আছে প্রতিবিম্ব যে পেয়েছি তার উচ্চতা বস্তুর উচ্চতা থেকে কিছুটা বড় হবে। আর বিবর্ধন বা এম এর মান যদি 1 থেকে ছোট হয় সেক্ষেত্রে বুঝতে হবে প্রতিবিম্বের যে উচ্চতা আছে সেটা বস্তু থেকে ছোট হবে। এবার আমাকে দু ধরনের ফর্মুলা সম্পর্কে জানতে হবে, এক হচ্ছে লেন্স ফর্মুলা, দুই হচ্ছে মিরর ফর্মুলা। লেন্স ফর্মুলা এবং মিররকে বাংলায় বলে দর্পণ ফর্মুলা। লেন্স ফর্মুলা হয় 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f, আর দর্পণ ফর্মুলা হয় সেম, শুধুমাত্র মাইনাসের জায়গায় প্লাস 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। এখানে ভি, ইউ আর এফ দ্বারা কি বোঝানো হচ্ছে? ভি দিয়ে বোঝানো হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, অর্থাৎ মনে করো এটা একটা লেন্স আছে, লেন্স থেকে যতটা দূরে প্রতিবিম্ব পাওয়া যায় সেটাকে ভি ধরা হয় এবং লেন্সের সাপেক্ষে যতটা দূরে বস্তুকে বসানো হয় সেটাকে ইউ ধরানো হয়। মনে করো এই ক্ষেত্রে এটা বস্তু আছে, এটা প্রতিবিম্ব আছে, তাহলে বস্তু থেকে লেন্সে যতখানি দূরত্ব আছে সেটাকে ইউ এবং লেন্স থেকে প্রতিবিম্বে যতখানি দূরত্ব আছে সেটাকে ভি দ্বারা ডিনোট করা হবে। এফ কি আছে? এফ হচ্ছে লেন্সের ফোকাস দৈর্ঘ্য। আচ্ছা, এই ক্ষেত্রে বিবর্ধনের ফর্মুলা কি আছে? বিবর্ধনের দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে ভি বাই ইউ, এই প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব করলেও আমরা বিবর্ধন পেতে পারি, বা এটার একটা অল্টারনেটিভ ফর্মুলা কি আছে? প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। প্রতিবিম্বের উচ্চতা যতখানি আছে সেটাকে বস্তুর উচ্চতা দিয়ে ভাগ করলে আমরা বিবর্ধন পেয়ে যাবো লেন্স ফর্মুলা থেকে। আচ্ছা, মিরর ফর্মুলার ক্ষেত্রে সেম ভি ইউ এফ দ্বারা একই জিনিস বোঝানো হচ্ছে। ভি অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব, ইউ ইকুয়ালস টু বস্তুর দূরত্ব, এফ ইকুয়ালস টু ফোকাস দৈর্ঘ্য। আর এই ক্ষেত্রে বিবর্ধনের ফর্মুলায় শুধু একটা মাইনাস চলে আসবে, মাইনাস ভি বাই ইউ, যেটা লেন্স ফর্মুলায় ছিল ভি বাই ইউ, মিরর ফর্মুলায় চলে আসবে মাইনাস ভি বাই ইউ। কিন্তু ওর যেটা অল্টারনেটিভ ফর্মুলা আছে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, ওটা সেম আছে দুই ক্ষেত্রে। তো এইভাবে আমি প্রতিবিম্বের দূরত্ব দেওয়া থাকলে, ফোকাস দৈর্ঘ্য দেওয়া থাকলে বস্তু দূরত্ব বের করতে পারবো, বস্তুর দূরত্ব দেওয়া থাকলে, ফোকাস দূরত্ব দেওয়া থাকলে প্রতিবিম্বের দূরত্ব বের করতে পারবো, আবার প্রতিবিম্ব আর বস্তু দূরত্ব দেওয়া থাকলে ফোকাস দৈর্ঘ্য বের করতে পারবো এই দুইটা ফর্মুলা থেকে, লেন্স থেকেও দর্পণ থেকেও। আবার এই ভি ইউ দ্বারা আমি বিবর্ধন বের করতে পারবো, আবার প্রতিবিম্বের উচ্চতা বস্তুর উচ্চতা থেকে আমি বিবর্ধন বের করতে পারবো। বিবর্ধন কথার অর্থ কী আসে? প্রতিবিম্বটা বস্তুর সাপেক্ষে বড় না ছোট না সমান আকৃতির।